আধুনিক প্রযুক্তির যুগে মানবজাতি প্রায় সব অজানা ও অতিপ্রাকৃত ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেতে সমর্থ হয়েছে তা বলাই বাহুল্য। কিন্তু এখনও মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যার যুক্তিযুক্ত ব্যাখ্যা সম্ভব নয়। ৯০-এর দশকের শেষের দিকে কলকাতার উত্তর শহরতলির এক সাধারণ পাড়ায় তেমনই কিছু রহস্যজনক ঘটনা ঘটে যায়, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। কিন্তু ওই এলাকার বাসিন্দাদের মুখে মুখে সেই ঘটনা প্রবাহের এক অদ্ভুত অলৌকিক বিবরণ আজও শোনা যায়। এবার আসা যাক আসল গল্পে। ঘটনার সূত্রপাত সে বছর শীতের শুরুতে। শনিবার সকালবেলা পাড়ার লোকের ঘুম ভাঙে নিতাই মণ্ডলের বাড়ি থেকে আসা এক আর্তচিৎকারে। ৬০ বছর বয়সী নিতাই মণ্ডল পরলোক গমন করেছেন। তার পুত্রবধূ রোজকার মতো সেই দিনও সকালবেলা তার ঘরে চা দিতে গিয়েছিল, কিন্তু সে ঘরে ঢুকে শ্বশুরের নিথর মৃতদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। নিতাইবাবু যথেষ্ট শক্ত সমর্থ লোক ছিলেন। তার এই হঠাৎ মৃত্যুতে সবাই অবাক হলেও আপাতত দৃষ্টিতে কেউই সেই মৃত্যুকে সন্দেহের চোখে দেখেনি। পাশের পাড়ার ডাক্তার মল্লিক ও এসে মৃতদেহে তেমন কিছু অস্বাভাবিকতা পান না। শুধুমাত্র নিতাইবাবুর স্থির চোখ জোড়া দেখে ডাক্তার মল্লিক কিছুটা অস্বাভাবিক বোধ করলেও সেটাকে তেমন আমল দেন না, বরং হার্ট ফেলিওরের ফলেই নিতাই মণ্ডলের মৃত্যু হয়েছে বলে জানান। কিন্তু নিতাইবাবুর ঘটনায় দিন থেকেই চতুর্দিক থেকে কালো কাকের দল এসে তার বাড়ির ছাদের উপর চক্রাকারে ঘুরতে থাকে এবং কর্কশ তার স্বরে ডাকতে থাকে। এছাড়াও সেই বাড়ির আশেপাশের থেকে চাপা কিন্তু স্পষ্ট বোটকা গন্ধ আসতে শুরু করে, যেন অদৃশ্য কোনো চরম অশুভ বাতাস বাড়িটিকে ঘিরে রয়েছে। স্বাভাবিকভাবেই পড়শিরা সবাই ঘটনাটি লক্ষ্য করে এবং এই নিয়ে পাড়ার বাসিন্দাদের প্রায় সকলের মনেই কম বেশি আশঙ্কা ও কৌতূহলের জন্ম হয়। কিন্তু অদ্ভুতভাবে পরদিন সকাল হতেই সেই বোটকা গন্ধ আর কাক কোনোটাই থাকে না। এভাবে কিছুদিন কেটে যায়। সবাই নিজেদের কর্মে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আবার এক মৃত্যুতে সবকিছু আবার স্তব্ধ হয়ে যায়। দাসবাড়ির চাকর বালুকে তার ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং মৃত্যুর ধরন সেই নিতাই বাবুর মতন। এই ক্ষেত্রেও মৃত্যুর চোখ আশ্চর্য এবং খোলা, যেন মরার আগেই নিজের মৃত্যুকে চোখের সামনে এগিয়ে আসতে দেখেছিল। মধ্য 40-এর সুস্থ সবল বালুর মৃত্যুতে দাসবাড়ির লোকজনের মনে যথেষ্ট উদ্বেগ ও ভয়ের সঞ্চার হয়। আর সেই ভয়ের আগুনে ঘি পড়ে যখন তারা লক্ষ্য করেন তাদের ছাদের উপর কাকের ঝাঁক চক্রাকারে ঘুরছে আর অজানা এক কটু গন্ধে সারা বাড়ি ভরে গেছে, পাড়াপড়শিরাও দাসবাড়ির উপর কাকের ঝাঁক লক্ষ্য করে দাসবাড়ির সামনে ভিড় জমায়। একই ধরনের দুটো অদ্ভুত মৃত্যু ও তারপর বেসে ওঠা কুলঙ্খনের জেরে এলাকার বাসিন্দারা যথেষ্ট ঘাবড়ে গেলেন। দাসবাড়ির সামনের মোড়ে কিছু বাসিন্দা জমাট হয়ে এই অলৌকিক ঘটনার কারণ নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে হঠাৎ এক মাঝারি উচ্চচার শীর্ণ চেহারার ব্যক্তি বলে উঠলেন, তিনি কাল ভোররাতে দাসবাড়ির ছাদে অত্যন্ত লম্বা অথচ শীর্ণ কালো নারীর ছায়ামূর্তি দেখেছেন। যে ব্যক্তি কথাটা বললেন তার নাম ভজল পাগল। ধুলোময়লা মাখা জামা প্যান্ট পরা লোকটার কোটরে ঢুকে যাওয়া চোখের দৃষ্টি দেখলেই বোঝা যায় তার মাথা ঠিক নেই। ভজনের মস্তিষ্কের গোলযোগ থাকার কারণে স্বাভাবিকভাবেই
ভজন পাগলের কথায় কেউ খুব একটা আমল দিল না। কিন্তু পরপর দুটো জলজন্ত মানুষের মৃত্যুর কারণে সবার মনে একটা অচেনা ভয় আর আতঙ্ক জাঁকিয়ে বসে। আর সেই ভয়ের প্রতিফলন এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার স্পষ্ট হয়ে পড়ে। এরপর থেকে খুব বেশি রাতে কেউ বাইরে বের হয় না। সারাদিন পাড়ার পরিবেশ থমথমে হয়ে থাকে। ঘুমানোর আগে সবাই যে যার বাড়িতে নিয়মিত গঙ্গাজল ছিটিয়ে ঘুমাতে যায়। তখনও পর্যন্ত কেউ জানতো না সমগ্র পাড়ার উপর কোনো চরম বিপদ ঘনীভূত হয়ে রয়েছে। এরপর 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু কোনো অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা ঘটে না। তাই স্বাভাবিকভাবেই পাড়ার অধিবাসীরা সবাই যে যার নৈমিত্তিক জীবনে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে আবার সুকান্ত ভৌমিকের ছেলে রাজুর বিয়ের উপলক্ষে সারা পাড়ায় উৎসবের আমেজ ফুটে ওঠে। সন্ধেবেলা বাস ভর্তি বরযাত্রী বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুকান্তবাবু ছেলের বৌভাতের জন্য ঈর্ষণীয় ব্যয় করে পাড়ার মাঠেই জাঁকজমকপূর্ণ প্যান্ডেল করেন। বিয়ের পরদিন সন্ধেবেলা রাজু নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পাড়ায় আসতেই তার গাড়ির চারপাশে পাড়ার অত্যন্ত সাহসী মহিলা ও বাচ্চাদের ভিড় জমে যায়। ব্যান্ড পার্টি ও আতশবাজির আওয়াজে সারা পাড়া মুখরিত হয়ে ওঠে। নতুন বউ নামক ভিনগ্রহী প্রাণীটির দর্শন করে ধীরে ধীরে সবাই যে যার বাড়িতে ফিরে যায়। সকালবেলা হইচই আর মেয়েলি কান্নার আওয়াজে সবার ঘুম ভাঙে। সবাই যে যার বাড়ি থেকে বেরোতেই দেখে ভৌমিক বাড়ির উপরে এক ঝাঁক কাক চক্রাকারে ঘুরছে আর অনবরত তার স্বরে কর্কশ কা কা শব্দ করে চলেছে। ভৌমিক বাড়ির বাইরে বেশ কয়েকজনের ভিড়, আর সেই বাড়ির থেকেই হৃদয় বিদারক আকুলি ও বিকুলির কান্নায় আওয়াজ ভেসে আসছে। কাল গভীর রাত পর্যন্ত রাজু তার বন্ধুদের সাথে মজা করে নিজে ঘরে ঘুমাতে যায়। সকালে কাজের লোক রাজুর ঘর ঝাড় দেবে বলে অনেকবার ডেকেও রাজু সাড়া না পেয়ে বাড়ির বাকি লোকদের ডাকে। সবার ডাকাডাকির পরেও সাড়া না পাওয়ায় একরকম বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই সবাই আতঙ্কিত হয়ে দেখে যে রাজুর নিথর দেহ খাটের উপর পড়ে আছে। শুধু রাজুর বিস্মারিত চোখ দুটি যেন এখনও তার অন্তিম মুহূর্তের বীভৎসতা বর্ণনা দেয়। আর সারা বাড়ি ঘিরে রেখেছে সেই ক্ষীণ বোটকা গন্ধ। এই ঘটনার পরে যথার্থ কারণেই সারা পাড়ার লোক সংস্কৃত হয়ে পড়ল। অনেক বাড়ির ভাড়াটেরা ভাড়া ছেড়ে অন্য পাড়ায় উঠে যেতে শুরু করলো। পরের দিন থেকেই কিভাবে এই অদৃশ্য মৃত্যুর গ্রাস থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে পাড়ার ক্লাবে আলোচনা সভা বসলো। ভিন্ন জন ভিন্ন প্রস্তাব দিল। কেউ বলল হোমযজ্ঞের কথা, কেউ পুজোর প্রস্তাব দিল। মন্তব্যকারীদের মধ্যে থেকে হঠাৎ করে বৃদ্ধ শম্ভুনাথ বিশ্বাস বলে উঠল, নগেনকে একবার খবর দিলে হয় না? সবাই উপস্থিত সবাই ঘুরে শম্ভুনাথের দিকে জিজ্ঞাসা ভরা নজরে তাকালো। সবার চোখে একটাই জিজ্ঞাসা, নগেন কি আসবে এই পাড়ায়? নগেন মানে বিখ্যাত নগেন তান্ত্রিক। এখন তার অনেক নাম ডাক হয়েছে, কিন্তু বহু বছর আগে নগেন যখন এই পাড়ায় থাকতো তখন তার তান্ত্রিক আচার উপচারের ভয় পেয়ে পাড়ার মানুষজন একাট্টা হয়ে নগেনকে পাড়া ছাড়তে বাধ্য করে। সে পাড়া ছেড়ে চলে যাওয়ার পর বহুদিন তার কোনো খোঁজ ছিল না। কিন্তু কয়েক বছর আগে সে কলকাতায় ফিরে এসে জ্যোতিষ চর্চা শুরু করে ও অল্প সময়ের মধ্যে যথেষ্ট প্রসার জমিয়ে নেয়। লোকের মুখে মুখে শোনা যায় নগেন নাকি বহু বছর
পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে কঠিন সাধনা করে তন্ত্র সাধনার প্রধান দুই দিক আগমন ও নিগম তন্ত্রী সিদ্ধি লাভ করেছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যেভাবেই হোক নগেনকে পাড়ায় ফেরার জন্য রাজি করাতেই হবে। পরদিন সকালেই নগেনের ছোটবেলার বন্ধু অবিনাশ আর পাড়ার ক্লাবের সভাপতি নিখিলেশ বাবু নগেনকে রাজি করানোর লক্ষ্যে তার ডেরার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লেন। কসবার এক ভাড়া বাড়িতে থাকে নগেন। যথেষ্ট পুরানো বাড়িতে ঢুকে প্রথমেই নাকি আসবে ড্রোনির গন্ধ। বাড়িতে ঢুকেই বাঁদিকের ঘরে তার চেম্বার। এখানেই নগেন আর ভিতরের ঘরে ছিন্ন মস্তার মূর্তি প্রতিষ্ঠা করা, তার সামনেই নগেনের আসন, আর আসনের সামনে যজ্ঞের ধ্বনি। জ্বালানোর জায়গায় তার সামনেই বসেছিলেন ধ্যানমগ্ন নগেন। অবিনাশ আর নিখিলেশ বাবু দরজার বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিলেন। ঠিক সেই সময় নগেন ধ্যানরত অবস্থাতেই বলে উঠলেন, ভিতরে আয় অবিনাশ, আসুন নিখিলেশ দা। তারা দুজন কিছুটা অবাক হয়ে ধীর পায়ে নগেনের সামনে গিয়ে বসলেন। তারা যে নগেনকে চিনতেন, এই নগেন সেই ব্যক্তি নয়। এখন নগেন অতিশয় শীর্ণ, তার ললাট জুড়ে শ্বেত চন্দনের প্রলেপ আর গাঢ় রক্তাক্ত টিকা, ঘন কাঁচা পাকা দাড়িতে মুখ ভর্তি। অবিনাশ আর নিখিলেশ বাবু তার সামনে বসতেই নগেন টের পেয়েছিল যে তাদের শরীর ঘিরে আছে এক নেগেটিভ এনার্জি। তার থেকেই নগেন অনুধাবন করে ফেলেছিল নিশ্চয়ই তারা কোনো বিপদের মুখে পড়ে তার কাছে এসেছে। এখন নগেন তার রক্তাক্ত চোখ খুলতেই তাদের দুজনের মুখে ভয়ের ছাপ দেখে বুঝতে পারে তার আশঙ্কাই সত্যি। কিন্তু নগেন খানিকটা ভনিতা করেই তাদের এখানে আসার উদ্দেশ্য জানতে চায়। নিখিলেশবাবু নগেনকে সব ঘটনা খুলে বলেন। নগেন তার ব্যাখ্যা শুনে বুঝতে পারে সম্পূর্ণ পাড়ার উপর এক ভয়ানক বিপদ নেমে এসেছে, যতটা অবিনাশ আর নিখিলেশবাবু দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। এই বিপদ তার থেকেও বীভৎস। কিন্তু নগেন জানতান্ত্রিক, সে তার সাধনাকালে বহু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে। নগেন এত সহজে ভয় পাওয়ার পাত্র নয়। সে জানে স্বয়ং মা ছিন্নমস্তার আশীর্বাদ রয়েছে তার উপরে। সে অবিনাশ আর নিখিলেশবাবুকে আশ্বস্ত করে বলে যে সে এই বেলা তাদের সঙ্গে রওনা দেবে আর যেভাবেই হোক তাদের বিপদ থেকে রক্ষা করবে। নগেন মনে মনে ঠিক করলো আগে ঘটনাস্থলে গিয়ে নিজের আশঙ্কা সম্পর্কে আশ্বস্ত হওয়ার পরেই এই বিপদ সম্পর্কে তাদের কিছু খুলে বলবে, তার আগে না। দুপুরবেলা নগেনের বাড়ি খাওয়া দাওয়া সেরে তিনজন রওনা দিলেন। বাড়ির বাইরে এসে নগেন বিড়বিড় করে কি একটা বলে শূন্যে হাত বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে সামনের শিমুল গাছ থেকে একটা কুচকুচে কালো দাঁড়কাক উড়ে এসে নগেনের কাঁধে বসলো। এই ঘটনায় অপর দুজন ভেবাচেকা খেয়ে যাওয়ায় নগেন বলল, এটা তার পোষা কাক, এই কাকও তার সাথে যাবে। কিন্তু নগেনের কাঁধের এই কাক কোনো সাধারণ কাক না, হলো নগেনের বেশ বশ করা বেতাল। নগেন আর এই মুহূর্তে খোলাসা করে এত কিছুর তাদের বলার প্রয়োজন মনে করল না। পাড়ায় আসতে আসতে তাদের বিকেল হয়ে গেল। ডুবন্ত সূর্য ক্রমেই দিগন্তের দিকে এগিয়ে চলেছে। পাড়ায় পা রাখতেই নগেনের নাকে এক অদ্ভুত বোটকা গন্ধ এলো, আর তৎক্ষণাৎ সে তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারল সারা পাড়া জুড়ে শক্তিশালী ঋণাত্মক শক্তির আবরণ ছেয়ে আছে। তার প্রতিপক্ষ যে তার থেকে শক্তিশালী তা বুঝে নিতে নগেনের অসুবিধা হলো না, বরং সে মনে মনে লড়াইয়ের জন্য
প্রস্তুতি নিতে শুরু করে দিল। দেরি না করে সে মন্ত্র পড়ে তার বশবর্তী কাকরূপী বেতালকে আদেশ দিল এবং বেতাল ও আদেশ মতো কাজ করার উদ্দেশ্যে উড়ে গেল। নগেনের কার্যকলাপ দেখে অবিনাশ আর নিখিলেশবাবু অবাক হয়ে তাকিয়ে রইল। নগেন সেটা বুঝতে পেরে বলল, ওকে একটা বিশেষ কাজে পাঠালাম, এখন চলো একবার পাড়াটা ঘুরে দেখি। প্রায় 20 বছর পর এলাম। পুকুরঘাট মাঠ, দুর্গা মণ্ডপ, বটগাছতলা দেখতে নগেন আর অবিনাশ ফিরে যায় তাদের সোনালি ছেলেবেলায়। নগেন হঠাৎ করে বলে উঠল, সব কত বদলে গেছে, সবকিছু সম্পূর্ণ অচেনা ঠেকছে। অবিনাশ নগেনের কাঁধে হাত দিয়ে বলল, তুইও তো বদলে গেছিস নগেন, কিন্তু ভিতরে এখনো সেই পুরনো নগেন আছে বোধহয়। তেমনি পাড়াটাও দেখতে বদলে গেছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সব আগের মতোই আছে রে। নিখিলেশ বাবু দুই বন্ধুর আলোচনা ভঙ্গ করে বললেন, শোনো, আজকে সন্ধ্যায় ক্লাবে মিটিং আছে। অবিনাশ, তুই নগেনকে নিয়ে চলে আসবি। সেখানেই নগেন সবার সামনে সবকিছু পরিষ্কার করে বলবে। আর নগেন, তুমি এই কয়েকদিন আমার বাড়িতেই থাকবে, কেমন? অবিনাশ নিখিলেশ বাবুকে বলল, না নিখিলদা, নগেন এই পাড়ায় যতদিন পর্যন্ত থাকবে আমার বাড়িতেই থাকবে, এটা আমার অনুরোধ। শেষ পর্যন্ত তাই ঠিক হলো যে নগেন অবিনাশের বাড়িতেই থাকবে। নগেন আর অবিনাশ বাড়ির দিকে এগিয়ে যেতেই নগেনের কালো কাকটা উড়ে এসে তার কাঁধে বসলো আর কর্কশ কাকা শব্দ করতে লাগলো। আর নগেনও এমন করে মাথা নাড়তে লাগলো আর চোখ এদিক ওদিক করতে লাগলো যেন সে কাকের কথা বুঝতে পারছে। সবশেষে অবিনাশ দেখলো নগেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে এবং তার রক্তবর্ণ চোখ যেন আরও রক্তবর্ণ ধারণ করেছে। নগেনকে এইরূপ অপ্রস্তুত দেখে অবিনাশ নগেনকে বলল, কিরে নগেন, কি হলো? এই কথা শুনে নগেন যেন সম্মিত ফিরে পেয়ে একটু ধাতস্থ হয়ে অবিনাশকে বলল, ও কিছু না, চল ভাই এক কাপ চা খাওয়া করা করে। সন্ধ্যে 7টার মধ্যে পাড়ার সব সভ্য সদস্যরা একে একে এসে হাজির হলেন। নিখিলেশবাবুর নগেনকে সব কিছু স্পষ্ট করে খুলে বলতে বললেন। নগেন উঠে দাঁড়িয়ে তার বক্তব্য বলতে শুরু করলো। নগেন যা বলেছিল তার সারমর্ম এই যে, গত কয়েক মাসে পাড়ায় ঘটে যাওয়া সমস্ত মর্মান্তিক মৃত্যুর ধরন ও তার পরে দেখতে পাওয়া কুসংস্কারগুলোর কথা শুনেই নগেন আন্দাজ করতে পেরেছিল যে পাড়ায় নিদ্রা পিশাচ আস্তানা পেরেছে। আজকে পাড়ায় পা রাখার পর সে যে কটু গন্ধ পায় তাতে তার ধারণা আরও পোক্ত হয়। আর সেই জন্যই নগেন তার বশবর্তী বেতালকে পাঠিয়েছিল সেই নিদ্রা পিশাচের খোঁজ আনতে। নগেনের কথার মধ্যে কম বয়সী প্রীতম সেন নামে একজন বলে উঠল, এসব কি নিদ্রা পিশাচ ঠিচাস বেতাল যা তা বলছেন, এসব হয় নাকি? কি প্রমাণ আছে আপনার কাছে? নগেন প্রীতমের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, শোনো হে ছোকরা, তোমার কাছে প্রমাণ দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, তবে এইটুকু বলতে পারি, প্রমাণ সবাই পেয়ে যাবে ঠিক সময়ে। আর হ্যাঁ শোনো, গত মাসের 5 তারিখ তোমার মোটরবাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেবার তেমন গুরুতর চোট লাগেনি, কিন্তু আবার তোমার সে একই কারণে মৃত্যুযোগ আছে। ঠিক কবে আছে তা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে তুমি এই কয়েক মাস আর বাইক চালিও না। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করি, কিন্তু এমন অনেক কিছু আছে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। তেমনি এক মারাত্মক ক্ষতিকারক অলৌকিক জীব হলো নিদ্রা পিশাচ। এই পিশাচ সকালবেলা কোনো প্রাণীর রূপ ধরে থাকে, তাই প্রায় কারোরই চেনার উপায় থাকে না, কিন্তু রাত হলে সে শিকারের খুঁজে বেরোয়।
সে মানসিকভাবে কমজোর মানুষের খোঁজে থাকে, এমন কেউ যে দুশ্চিন্তায় অথবা মানসিক চাপে আছেন। নিদ্রাপিশাচ এরকম ব্যক্তির খোঁজ পেলে তার বাড়ির উপরে অপেক্ষা করে। যখন সেই ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, পিশাচ তখন সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ব্যক্তির ঘরে প্রবেশ করে এবং নিজের আসল রূপ ধরে তার ঘুমন্ত শিকারের উপর চেপে বসে। নিদ্রাপিশাচ তার লম্বা আধ পচা লিকলিকে হাত দিয়ে একবার গলা চেপে ধরার পর তার শিকারের ঘুম ভেঙে যায়। স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি চোখের সামনে নিদ্রাপিশাচের কঙ্কালসার মুখ ও ঠিকরে বেরিয়ে আসা বীভৎস চোখ দেখে আত্মচিৎকার করে, কিন্তু তার পিশাচের মায়ার বশে সেই চিৎকার কেউ শুনতে পায় না। এমনকি সেই ব্যক্তি পিশাচকে ঠেলে সরিয়েও দিতে পারে না। নিদ্রাপিশাচের কবলে পড়া ব্যক্তির শরীরের সমস্ত পেশি তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে। এর ফলে তাদের ভয় আরও বেড়ে যায়, আর শিকারের চোখে ভয় দেখে নিদ্রাপিশাচ তার লম্বা লিকলিকে জিভ বার করে অট্টহাসি হাসতে থাকে। সেই চিৎকার একমাত্র তার শিকারই শুনতে পায়। এরপর ধীরে ধীরে পিশাচ আরও জোরে গলা টিপে ধরে এবং অবশেষে তার শিকারের আত্মা শুষে নেয়। এভাবেই মানুষের জীবনী শক্তি আত্মসাৎ করে নিদ্রাপিশাচ, নিজের আয়ু বাড়িয়ে চলে। নিদ্রাপিশাচের চলে যাওয়ার পর সেই বাড়ির আশেপাশে নিদ্রাপিশাচের গায়ের কটু গন্ধ থেকে যায়, আর পিশাচের উপস্থিতি টের পেয়ে কাকের দল বিপদের আশঙ্কায় সেই বাড়ির উপর পাক খেতে থাকে। আমার যে পোষা কাক আছে সেটা আসলে কাক নয়, সে এক বেতাল। পুরুলিয়ার এক শ্মশানে সাধনা করার সময় আমি তাকে বশ করেছিলাম। সে তখন থেকেই আমার বশবর্তী। আজকে তাকে পাড়ার পরিক্রমা করতে পাঠিয়েছিলাম। বেতালের মতে পাড়ার পশ্চিম দিকে পলাশ গাছে নিদ্রাপিশাচ আস্তানা গেড়েছে। নগেন থামে এবং লক্ষ্য করে যে ক্লাবঘর নিশ্চিদ্র নীরবতায় ছেয়ে গেছে এবং উপস্থিত সবার মুখ ফ্যাকাশে। নগেন সবার মনের অবস্থা বুঝতে পারে এবং সবাইকে আশ্বস্ত করে বলে, এই বিপদের মুহূর্তে আমাদের ঘাবড়ে গেলে চলবে না, বরং নিজেদের মনকে শক্ত করুন। কথা দিচ্ছি, যেভাবে হোক আমি আপনাদের এই বিপদের হাত থেকে রক্ষা করব। নগেনের অভয়ের কথা শুনে উপস্থিত ব্যক্তিরা কিছুটা হলেও আশ্বস্ত হন। অবিনাশ তার বন্ধুর উদ্দেশ্যে প্রশ্ন করে, হ্যাঁ রে নগেন, তুই তো নিদ্রাপিশাচের আস্তানার কথা জেনে গেছিস, তবে আজকেই তাকে তাড়ানো যায় না? নগেন তখন হেসে উত্তর দেয়, নিদ্রাপিশাচ সবেমাত্র রাজুর আত্মা আত্মসাৎ করেছে। এই মুহূর্তে সে অনেক বেশি শক্তিশালী। এখন তাকে আঘাত করা বোকামি। আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তবে এইটুকু বলতে পারি, কয়েকদিনের মধ্যে পিশাচ আর শিকার করবে না। নগেনের কথা শেষ হতেই ক্লাবের লাইট জ্বলতে ও নিভতে শুরু করে। বন্ধ জানালা দরজা কাঁপতে থাকে, যেন কেউ সজোরে ধাক্কা দিচ্ছে। বাইরে হঠাৎ করে সাই সাই করে বীভৎস জোরে হাওয়া বইতে শুরু করে। সবাই উপস্থিত সকলে ভয়ে ও বাক্রুদ্ধ হয়ে যায়, কিন্তু নগেনের বুঝতে বাকি থাকে না যে নিদ্রাপিশাচ তার উপস্থিতি টের পেয়ে গেছে। তাই সে স্বভাব বিরুদ্ধ ভাবে নগেনকে নিজের শক্তি প্রদর্শন করতে উদ্যত হয়েছে। নগেন দেরি না করে সবাইকে ক্লাব ঘরের মাঝখানে নিয়ে এসে সবার এবং নিজের গাত্রবন্ধন করতে শুরু করে। নিজের ডান হাত মাথার উপর তোলে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দুবুদ্ধ মন্ত্র পাঠ করতে থাকে। গাত্রবন্ধন করা সম্পূর্ণ হয়ে গেলে নগেন সকলের উদ্দেশ্যে তার বাজখাই স্বরে চিল্লিয়ে বলে, আমি বাইরে গিয়ে পিশাচকে থামানোর চেষ্টা করব। যাই হয়ে যাক, আপনারা কেউ দয়া করে বাইরে আসবেন না। আমি আপনাদের গাত্রবন্ধন করে দিয়েছি।
এখানে পিশাচ আপনাদের ছুঁতে পারবে না। আবার বলছি, যাই হয়ে যাক, কেউ বাইরে বেরোবেন না। এদিকে বাইরে হাওয়ার গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। দরজার সামনে পদ্মাসনে বসে নগেন মা ছিন্নমস্তার বীজমন্ত্র জপ করতে থাকে এবং বাইরে বের হয়ে পিশাচের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি সঞ্চয় করতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার পিছনে গোল হয়ে দাঁড়িয়ে থাকা সদস্যদের মধ্যে থেকে বৃদ্ধ শম্ভুনাথ বলে উঠল, বাবা নগেন, যাই করিস সাবধানে করিস বাবা। নগেন এক মনে মন্ত্র আওড়াতে থাকে। তার চোখ বন্ধ, মাথার দুপাশের রগ সাপের মতো ফুলে উঠেছে। হঠাৎ সে চোখ খুলে উঠে দাঁড়ায় এবং বিদ্যুৎ বেগে ক্লাবের বাইরে বেরিয়ে আসে নগেন। নগেন বাইরে আসার পর জড়ো হাওয়ার গতিবেগ এতটাই বেড়ে যায় যে নগেনকে প্রায় ঠেলে ফেলে দিতে থাকে। তার সাথে নগেন শুনতে পায় নিদ্রা পিশাচের ভয়ানক হাসি, যা শুনে নিশ্চিন্তরূপে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। কিন্তু নগেন সাধারণ মানুষ নয়, সে মাটিতে পা জমিয়ে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে সেই ঝড়ের পরিধি কমতে থাকে এবং সেই ঘূর্ণিঝড় চক্রাকারে ঘুরতে ঘুরতে ঘনীভূত হয়ে বীভৎস নিকষ কালো মূর্তিতে পরিণত হয়। নগেনের থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে পিশাচ। বীভৎস সেই পিশাচ সাধারণ মানুষের থেকে কম করে 1.5 গুণ লম্বা এবং তার কঙ্কালসার শরীর থেকে আধপচা চামড়া ঝুলে আছে। তার শরীর থেকে বেশি আসা পচা দুর্গন্ধ নগেনের নাকে প্রবেশ করে। পিশাচের জলজন্ত চোখ নগেন তান্ত্রিকের দিকে তাক করা, আর লম্বা লকলকে জিভ বার করে পিশাচ রক্ত জল করা অট্টহাসি হেসে চলেছে। নগেন ঠান্ডা মাথায় তার কোমরে গোজা থলি থেকে মন্ত্রপুত ছাই বার করে মুঠোবন্দি করে নেয়। ঠিক সেই মুহূর্তে নগেন দেখে পিশাচ তার দিকে এগিয়ে আসছে, কিন্তু নগেন তার মুঠোবন্দি মন্ত্রপুত ছাই পিশাচের গায়ে ছুঁড়ে মারার আগেই বিদ্যুৎ গতিতে পিশাচ উড়ে এসে নগেনকে আক্রমণ করে। কিন্তু নগেনের শক্তিশালী গাত্রবন্ধনের সংস্পর্শে আসামাত্রই বিকট চিৎকার করে পিশাচ ছিটকে দূরে সরে যায়। গাত্রবন্ধন স্পর্শ করার ফলে পিশাচের হাত ঝলসে যায়। এদিকে নগেনও দূরে ছিটকে পড়ে। নগেন উঠে বসে দেখে যে পিশাচ বিশাল এক বাদুড়ের রূপ ধারণ করে উড়ে যাচ্ছে। বিপদ কেটে গেছে তা উপলব্ধি করে নগেন ক্লাবের ভিতরে থাকা ব্যক্তিদেরকে ডাক দেয়। সবাই বাইরে বেরিয়ে এসে নগেনকে নিয়ে ক্লাব ঘরে বসায়। নগেনের খুব সামান্য চোট লেগেছে দেখে সবাই আশ্বস্ত হন, তা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই তারপর সবাই বাইরের ঘটনা সম্পূর্ণ জানতে চায়। নগেন তার সঙ্গে নিদ্রা পিশাচের সম্মোহনের কথা সবাইকে বলে। তখন অবিনাশ বলে, তার মানে নিদ্রা পিশাচ পাড়া ছেড়ে পালিয়ে গেছে, আমাদের আর ভয় নেই, তাই তো নগেন? নগেন স্নান শেষে বজ্রকঠিন কণ্ঠে বলল, এই মুহূর্তে সেই কথা বলা সম্ভব নয়, তবে যতদূর আমার মনে হয় নিদ্রা পিশাচ এত সহজে হার মানবে না। কিন্তু সে ঘায়েল হয়েছে, এখনই তাকে হারানোর সঠিক সময়, এক মুহূর্ত দেরি করা চলবে না। আজকেই রাত 12টার সময় আমি যজ্ঞে বসব। যজ্ঞের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসপত্র আমার কাছেই আছে, তবে কিছু সহজলভ্য জিনিস আমাদের জোগাড় করতে হবে, তার ফদ্দ আমি করে দেব। এই কথা শেষ করেই নগেন ক্লাবের বাইরে বেরিয়ে তার ডান হাত শূন্যে ঘুরিয়ে মন্ত্র উচ্চারণ করে তার সেই বশবর্তী বেতালকে ডেকে আনে এবং তাকে পিশাচের খোঁজে পাঠিয়ে দেয়। কাকরূপী বেতাল ও আদেশ মতো পিশাচের খোঁজে উড়ে যায়। পরিকল্পনা অনুযায়ী রাত 12টার সময় পুরানো বটগাছের তলায় যজ্ঞে বসে নগেন। নগেনের আদেশে পাড়ার লোকজন যে যার বাড়ি ফিরে যায়, শুধু প্রীতম আর অবিনাশ তার সাথে থেকে যায়।
নরকঙ্কালের খুলির মধ্যে মদ ঢেলে তার অর্ধেক পান করে নগেন। তারপর মন্ত্রপাঠ করতে করতে যজ্ঞের আগুনে অবশিষ্ট মদের ছিটা দিতে থাকে। রাত বাড়তে থাকে আর নগেন যজ্ঞের আগুনে কালো বিড়ালের লেজের 21টা লোম, অপঘাতে মৃত্যু ব্যক্তির বাম তর্জনীর নখ, শিয়ালের প্রসাবে ভেজা মাটি ইত্যাদি আহুতি দিতে থাকে। অবশেষে ভোররাতে নগেনের যজ্ঞ সমাপ্ত হয়। যজ্ঞ শেষ হলে সেই যজ্ঞের মন্ত্রপুত ছাই তার পটলায় ভরে নেয় এবং গঙ্গাজল ভরা বেশ বড় একটা জার ওই মন্ত্রপুত ছাই মিশিয়ে নেয়। এবার নগেন নিদ্রাপিশাচের হাত থেকে তার পাড়াকে বাঁচাতে নগেন তৈরি। এখন আকাশ ফর্সা হতে শুরু করেছে, পূর্ব দিগন্ত কমলা আভায় ছেয়ে গেছে। ঠিক তখনই বেতাল উড়ে এসে নগেনের কাঁধে বসে এবং জানায় নিদ্রাপিশাচ এখনও পাড়ার পশ্চিম প্রান্তে সেই পলাশ গাছে আছে। আর দেরি না করে তখনই নগেন তান্ত্রিক ওই পলাশ গাছের দিকে যাত্রা শুরু করে। এদিকে প্রীতম আর অবিনাশ কিছু বুঝতে না পেরে নগেনকে ডাক দেয়। নগেন পিছনে না তাকিয়েই বলে, তোরা এখানেই থাক, আমি পিশাচের খোঁজ পেয়ে গেছি, আমি ওকে শেষ করেই ফিরব। তোরা বাড়ি চলে যা, আর হ্যাঁ, এই জলের জারটা নিয়ে যা, পরে দরকার পড়বে। অবিনাশ একটু ইতস্তত করে বলল, নগেন সাবধানে ভাই। নগেন হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর নগেন তান্ত্রিক পলাশ গাছের সামনে যেতে তার নাকে ওই পরিচিত বোটকা গন্ধ আসলো। সে পলাশ গাছের তলায় গিয়ে তার চারপাশে ছাই দিয়ে দণ্ডি কেটে দিল, যাতে নিদ্রাপিশাচ কোনোভাবে পালাতে না পারে। দণ্ডি কাটা শেষ করতে না করতেই নিদ্রাপিশাচ গাছ থেকে নেমে এসে নিজের লকলকে জিভ দিয়ে নগেনের গলা চেপে ধরল। সঙ্গে সঙ্গে নগেনের সারা শরীর অবশ হয়ে গেল। তার মনে পড়ল তাড়াহুড়োতে সে গাত্রবন্ধন করতে ভুলে গেছে। এবার আর তার নিস্তার নেই। নিদ্রাপিশাচ ক্রমেই তার বাঁধন শক্ত করে চলেছে। নগেন নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মা ছিন্নমস্তার জপ করতে শুরু করলো। হঠাৎ করেই সে তার ডান হাত কিছুটা নাড়াতে সক্ষম হলো এবং অনেক কষ্টে তার কোমরে গোজা পুটলি থেকে এক মুঠো ছাই পিশাচের গায়ে নিক্ষেপ করতেই নিদ্রাপিশাচ অমানসিক চিৎকার করে উঠল। আর নগেন কাশতে কাশতে মাটিতে পড়ে দেখল পিশাচ দাউ দাউ করে জ্বলছে। পিশাচের চিৎকারে নগেনের মনে হতে লাগলো যে তার কান ফেটে যাবে। পিশাচের বিকৃত চিৎকার এবার সবাই শুনতে পেল। সবাই নিজেদের ঘর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে পলাশ গাছের তলায় শুধুই ছাই পড়ে আছে, পিশাচ নেই। জানার পর সবাই নগেনকে নিয়ে হৈ হৈ করতে শুরু করে দিল। এরপর নগেনের আদেশে পাড়ার চারপাশে ওই মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দেওয়া হয়, যাতে আর কোনো অশুভ শক্তির প্রকোপ পাড়ার উপর না পড়ে। সৌভাগ্যক্রমে এই ঘটনার পর পাড়ার আর কোনো উপদ্রব হয়নি।